আমাদের আসামে জানেন তো একজন বড় লেখক আছেন, খুবই নামকরা। ওনার নাম হলো হুমেন বরগোহাঁই। ওনার প্রেতপুরীর লেখাতে একটা লেখার উল্লেখ পাওয়া যায়, স্পেশালি ধুবড়ির একটা বাড়ির। এবং সেখানে কিন্তু উনি লিখেছিলেন, যদিও ভূত বলে লেখেননি, উনি লিখেছিলেন যে ওই বাড়িতে থাকাকালীন উনি কিন্তু একজনের উপস্থিতি পুরোপুরি টের পেয়েছেন, ঠিক আছে। এবং অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে, ওনাকে নিমন্ত্রণ করে নিয়ে যাওয়া হয়। এবং এটা একটা গভর্নমেন্ট হাউস ছিল, ওইখানে অ্যাজ এ গেস্ট হাউস হিসাবে গভর্নমেন্ট ইউজ করতো। এটার কিন্তু হিস্ট্রি একটা আছে, আগে কিন্তু গেস্ট হাউস হিসাবে এটাকে মানে ইউজ করেনি গভর্নমেন্ট। হ্যাঁ, তো ওনাকে রাখা হয়েছিল। এবং সেই চৌকিদার, যেই গেস্ট হাউসের চৌকিদারও নাকি রাত্রে থাকতে চায়নি, মানে এই লেখককে বলেছেন যে আমি আবার কালকে সকালে আসব, আপনার যা যা দরকার আমি দিয়ে চলে যাচ্ছি। তো ওনার একটু কেমন লেগেছিল ব্যাপারটা। আর এই বাংলোটার ব্যাপারে উনি জানতেন, বাট এই যে অভিজ্ঞতা ওনার হবে সেটা কিন্তু উনি ভাবতে পারেননি, ঠিক আছে। তো যখন এর কথা বলছি তখন মোবাইল ফেসবুক কিছু ছিল না, 1989-এর কথা বলছি। আর এই বাড়িতে ইনসিডেন্ট হয়েছিল 1970, মানে 1970, বুঝতেই পারছো। অলরেডি লাইভে বলেছিলাম কোন ঘটনার উল্লেখ করতে চাইছি আজকে। তো ওইখানে কিন্তু উনি স্পষ্ট ফিল করেছিলেন যে কেউ ওনাকে খুব জোরে চেপে ধরেছেন, যদিও সে অশরীরী ছিল, সশরীরী নয়, ঠিক আছে। আরেকটা কথা হলো যে ওটা মানে পরে যখন উনি পরের দিন এই ইনসিডেন্টটার কথা ওনার, যে আমি বললাম না একটা সম্বর্ধনা জানানোর জন্য ওনাকে ডাকা হয়েছিল, ওনার এক চেনা পরিচিত মানুষের সঙ্গে মানে লোকের সঙ্গে বললেন। তো বলে, আরে ওই বাড়িতে জানো না নাকি কত বড় ইনসিডেন্ট হয়েছে, উপেন রাজখোয়ার যে ওই বাংলোটা, ওটাই তো ওটা। তো ওনার না খুব রেগে গেছেন যে আরে এই গেস্ট হাউসে তাহলে কেন উঠালেন। তো ওনার জিদ চেপে গেছিল। এবং আরেকটা রাতও নাকি ওখানে উনি অতিবাহিত করলেন। এবং তারপরে কিন্তু এই লেখাটা প্রেতপুরীর দুরাতি, অসমীয়াতে দুরাতি মানে দুরাত্র, উনি লিখেছিলেন এবং ওনার ফিলিংস এর কথা বলেছেন। শুধু উনি নয়, এই বাংলোটা অ্যাকচুয়ালি ইউজ হতো জর্জের বাংলা, মানে জর্জ সাহেবের বাংলো থাকার জন্য। হ্যাঁ, এখানে এই ইনসিডেন্ট মানে 1970-তে উপেন রাজখোয়ার ইনসিডেন্টের পরে কিন্তু একাধিক জজরা এসছে, কিন্তু ওরা থাকতে পারেনি। ওরাও এরকম কিছু কিছু ভয়ঙ্কর অনুভূতি শিকার হয়েছে, যেখানে ওরা এই মানে এই বাংলোটাতে থাকার উপযুক্ত বলে মনে করেননি, কারণ এখানে একটা ভয়ঙ্কর কাণ্ড হয়ে গেছিল। আহ এখানে জানো তো অনেক সময় বলি যে শুধু সোলরাই যে মানে অ্যাটাক করে বা দেখা দেয় এরকম নয়, কিছু কিছু স্মৃতি, আমরা যে স্মৃতি পাস্টে হয়ে গেছে, ওই সিচুয়েশন গুলি কিন্তু আবার রিক্রিয়েট হয়, ঠিক আছে। ওই স্মৃতির ভয়াবহতাটা এত মানে এনভায়রনমেন্টে এরকম ভাবে থেকে যায় না, নেগেটিভিটিটা, ওটা কিন্তু আজীবনই যারা আসে তাদেরকে হন্ট করে। ঘটনাটা পুরো বিস্তারিত বলবো। ঘটনাটা কিন্তু ভাস্কর দে ফ্রম ধুবড়ি, ভাস্করকে অনেকেই চেনো। এবং ও কিন্তু আমাকে পাঠিয়েছিল, ফটোও দিয়েছিল। যদিও এই বাংলোটা 2015-এ ভেঙে এখন ওটাকে কিন্তু অন্য সরকারি কার্যালয় হিসাবে ইউজ করা হয়, এবং সেখানে কিন্তু মানে অফিসের সবকিছু কাজ করা হয়। যদিও আমি ফটোগুলি অ্যাটাচ করে দেবো সেই বাংলোর, ভয়ঙ্কর বাংলো। উপেন রাজখোয়া 1970-তে অসম, একটা আসামের একটা তোমার ইয়ে আছে বাতরি কাকত মানে নিউজ পেপার, অসম বাণী। অসম বাণী বলি আমরা। তো ওখানে জানো তো 85,000 কপি বিক্রি হয়ে গেছিল এই চাঞ্চল্যকর ঘটনাটার জন্যে। উপেন রাজগুহা নিজে জাজ ছিলেন, ঠিক আছে, এবং খুবই শান্ত ছিলেন। উনি যে এই কাণ্ড করবেন কেউ ভাবতে পারেনি। এবং ফর দ্য ফার্স্ট টাইম জজেরও কিন্তু ওই যে মৃত্যুদণ্ড হয়েছিল, ঠিক আছে। এই জজ সাহেবের সঙ্গে নাকি ওনার একজন মানে হেল্পারও ছিলেন, যে ওনার স্টাফ ছিলেন, এবং ওই স্টাফেরও কিন্তু আজীবন কারাদণ্ড হয়েছিল। ঘটনায় ফিরছি। তো ওনার যখন এই ধুবড়িতে ট্রান্সফার হয়, প্রথমে ওনারা সার্কিট হাউসে ছিলেন, তারপর বাংলোটা যখন ঠিক করা হয় তখন কিন্তু ওনারা এই বাংলোতে শিফট হন। তো ওনার কিন্তু 2 মেয়ে, মানে 3 মেয়ে অ্যাকচুয়ালি। বড় মেয়ে সংস্কৃতে এমএ কমপ্লিট করে নিয়েছিলেন, ওনার স্ত্রীর নাম ছিল পুতুলি বরগোহাঁই, ঠিক আছে। ও সরি, বরগোহাঁই বলছি, রাজখোয়া, ঠিক আছে। তো হ্যাঁ, উপেন রাজখোয়ার ওয়াইফ হলো পুতুলি রাজখোয়া। তো ওনার বড় মেয়ে সংস্কৃতে এমএ কমপ্লিট করে নিয়েছে, এবং 2 ছোট মেয়ে কিন্তু যতদূর আমি জানি খন্দৈক্য বলি, বাট এখন যদি ইংলিশে বলতে চাই হ্যান্ডিক কলেজ, ওখানে পড়াশোনা করছিলেন। এবং তোমার গৌহাটিরই ওনার যে শ্যালক, উপেনের শ্যালক মানে পুতুলি রাজখোয়ার ভাই,
পুলিশ ছিলেন এবং গুয়াহাটিতেই থাকতেন, এবং মেয়েদের পড়াশোনার জন্য মামার বাড়িতে থেকে কিন্তু দুই মেয়ে পড়াশোনা করতো, এবং বড় মেয়ে এবং পুতুলি রাজখোয়া কিন্তু গুয়াহাটিতেই থাকতেন। ওনাদের স্থায়ী একটা বাড়িও ছিল, যদিও ওটাকে ভাড়া দেওয়া হয়েছিল, হ্যাঁ, উপেন রাজখোয়ার কথাতেই। তো যাই হোক, ওনারা আপ ডাউন করতেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার ইয়েতেই থাকতেন, গুয়াহাটিতেই থাকতেন। তো মোটামুটি ওনার রিটায়ারমেন্টের বয়স হয়েই গেছে, তখন উনি ধুবড়ির ওখানে হয়েছেন, মানে ওখানেই উনি রিটায়ারমেন্ট করবেন। তো মাসটা দুর্গাপূজা চলে গেছে, ফেব্রুয়ারি মাসে সরস্বতী পুজোর আগে উনি না ওনার ওয়াইফ, এবং তখন কিন্তু বুঝতেই পারছো যেহেতু খুব বড় একটা পোস্টে ছিল, তখন ল্যান্ডলাইন কিন্তু এদের বাংলোতে ছিল, পুলিশের মানে, তো পুতুলি রাজখোয়ার ভাইয়ের বাড়িতেও ছিল, এন্ড ওনার বাড়িতে তো ডেফিনেটলি জজ সাহেব বলে কথা। তো উনি ফোন করে বলছেন যে বড় মেয়ে এবং ওনার ওয়াইফকে পাঠিয়ে দিতে। তো বলছে ঠিক আছে, ওনারা তো আপ ডাউন করতেনি, সরস্বতী পুজো বলে কথা। তো ওরা এরকম প্ল্যানিং করছে। এদিকে কি হয়েছে, ওনার তো বুঝতেই পারছো জজ সাহেবের বাংলোতে তো কত কত স্টাফ কাজ করে, তাই না? ওরা উনি বলছেন কি ওই তোমার কিচেন রুমে জানলায় নাকি গাছগুলি খুব বড় হয়ে গেছে, ওগুলি কেটে ফেলার পর ওটা পুরো উপড়েই ফেলেছে, একটা গর্ত হয়ে গেছে, বড় গর্ত। তো তখন উনি বললেন কি এই গর্তটাকে আরেকটু বড় কর, আমি কোচবিহার থেকে ভালো ভালো গাছ আনবো, তখন এখানে লাগাবো। তো বলছে তাতে এত বড় গর্ত করার কি আছে? বলছে না, আমি বড় গাছই দেখে আনবো, তুই কর না গর্ত। এখন জজ সাহেব বলেছে কেউ কিছু বলবে নাকি? আর উনি সত্যি খুব ভালো ছিলেন এবং অমায়িক ছিলেন। তো ঠিক আছে, এরকম গর্ত করেছে। করার পর না ওই সময় তোমার আসার সময় হয়ে গেছে, তখন আরেকটা জায়গায় বলছে আরেকটা গর্ত কর, যখন কোচবিহার থেকে গাছ আনাবোই, বেশি করে আনাবো, সো দ্যাট নেক্সট জজ সাহেব যখন আসবে আমার কথা মনে পড়বে যে বা উপেন কত রকমের গাছ লাগিয়ে গেছে ওখানে। তো স্টাফরা ওনার কথায় বলে গর্ত করা শুরু করলো। গর্ত করার পর ওই সরস্বতী পূজায় কিন্তু মা আর মেয়ে এসছে। তো ওই দিন নাকি ওরা মানে বেশ মজায় মানে দিনটা অতিবাহিত করেছে, এবং স্টাফদের সরস্বতী পূজার জন্য উনি কিন্তু ছুটি দিয়ে দিয়েছেন। ঠিক আছে, মানে যে মানে তোমার সার্ভেন্ট কোয়ার্টারেও অনেকে থাকতো, সবাই তো আর এত কাছে পিঠে থাকতো না, যারা কাছে থাকতো চলে যেত, যারা অনেক দূর দূরান্ত থেকে কাজ করতে এসছে ওদের জন্য সার্ভেন্ট কোয়ার্টার ছিল। তো সার্ভেন্ট কোয়ার্টারেও সেদিন কেউ ছিল না। তো ঠিক আছে ফাইন, এসে না হঠাৎ ওই স্টাফ মানে যারা এসছে আর কি সকালবেলা, তো বলছে যে মেম কাউকে দেখছে না, খালি উপেন রাজখোয়াকেই দেখছে। তো বলছে ওরা কোথায়? তো বলছে ওরা তো গুয়াহাটি চলে গেছে। বলছে গুয়াহাটি চলে গেছে, আর এইদিকে উনি দেখছেন মানে যে স্টাফ দেখছে, দেখছে কি যে এই জজ সাহেব যে কোনোদিনও কাপড় কাচে না, ও কাপড় কাচ্ছে এবং কাপড়ের থেকে না লাল লাল রং বেরোচ্ছে। তো ও অবাক হয়েছে, জজ সাহেব তো কোনোদিনও কাপড় ঠাপড় কাচে না। আর যেহেতু তোমার পিলো কভার এন্ড বেডশিটের কালারটাই রেড ছিল, ভেবেছে হয়তো রং ছেড়েছে, ওটাই রেড রেড যাচ্ছে। হ্যাঁ, আর এটাও অবাক কাণ্ড দেখলো যে দুটো গর্ত, তো দুটো গর্তর একটা গর্ত কিন্তু পুরো ফুলফিল করে নিয়েছে। তো ঠিক আছে, ওরা তো ছোট মোটো স্টাফ, ওরা জজ সাহেবের সঙ্গে থোড়ি না কথা বলবে। সরস্বতী পুজো গেছে, যাওয়ার পর কয়েকদিন পর ওর শ্যালককে ফোন করে বলছে যে আমার ওই দুই মেয়েকেও পাঠিয়ে দাও। বলছে আরে ওদের তো পরীক্ষা সামনে, হ্যাঁ কেন যাবে? বলছে না, আমাদের একটু প্ল্যানিং হয়েছে, আমরা দার্জিলিং এর দিকে ঘুরতে যাব, তো পুরো ফ্যামিলি যাব, ওদেরকেও পাঠিয়ে দাও। বলছে ওদের পড়াশোনা অসুবিধা হবে। তো বলছে না না রে, 3-4 দিনের জন্য কোনো অসুবিধা হবে না, বলে দুই মেয়েকেও পাঠিয়েছে। এবং সেদিনও সব স্টাফদের বন্ধ বন্ধ দিয়ে দিয়েছে। দেওয়ার পরে পরে স্টাফরা যখন আসে দেখে ওই দুই মেয়েও নেই। বলছে দুই মেয়ে কোথায়? বলে ম্যাডামরা কোথায় গেছে দুই মেয়ে, ছোট দুই মেয়ে? তো বলছে ওরা গুয়াহাটি চলে গেছে, ওর মামা ফোন করেছিল, ওই কলেজের কি সব দরকার আছে, চলে গেছে। ফাইন। তো এরকম করে চলছে। এরকম করে করে চলতে চলতে মানে না কেউ কিছু, আবার ওই গর্তটাও কিন্তু ফুলফিল হয়ে মানে ভর্তি হয়ে গেছে। ঠিক আছে, তো করতে করতে এদিকে না ওর মামা ফোন করছে যে কি হলো, দুটো মেয়ে গেল, দিদি গেল, দিদি ওদের সঙ্গে কথাবার্তা হচ্ছে না কেন? বলছে আরে না, যে কি বলে ওদের তো মানে গুয়াহাটি যাওয়ার কথা ছিল, কিন্তু দিল্লিতে আমার এক রিলেটিভ থাকে, ওরা দিল্লির ওদিকে গেছে গিয়ে। বলছে হঠাৎ, বলছে হ্যাঁ বহুত ইমার্জেন্সি তাই চলে গেছে। তো এরকম করে করে না মানে যখনই উনি ফোন করেন ওনার দিদি বা ওই ভাগ্নিদের সঙ্গে কথা বলার জন্য, কিছু না কিছু বলে উপেন রাজখোয়া কিন্তু কাটিয়ে দেয়। তো এই সময় উনি অলরেডি রিটায়ার হয়ে যান, কিন্তু যেহেতু ওনার বুঝতেই পারছো খুব ভালো একজন জাজ ছিলেন কিন্তু, এবং উনি তোমার 2-3 মাসের জন্য এক্সটেন্ড চেয়েছেন গভর্নমেন্ট থেকে, তারপর উনি খালি করে দেবেন, আর ততদিন ওই জজ সাহেব ওই সার্কিট হাউস, গভর্নমেন্ট সার্কিট হাউসে থাকছেন। ঠিক আছে, ফাইন।
তারপর থেকে জানো তো পুরো উধাও হয়ে গেলেন উপেন রাজখোয়া। এদিকে তো ওনার মাথা গরম, পুতুলি রাজখোয়ার ভাইয়ের যে পুলিশ ছিলেন, দিদির পাত্তা নেই। এখন তো জামাইবাবুকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ধুবড়িতে যখন গিয়ে খোঁজ নিলেন যে না উনি তো অনেক আগেই চলে গেলেন, তখন গিয়ে স্টাফরা বুঝতে পারলো যে মানে যখন মানে উনি ইয়ে করলেন, ডিসক্লোজ করলেন যে আমার দিদি ওই অমুক দিনে এসেছিল, তারপর 2 ভাগ্নি আসলো, কারোর খোঁজ পাওয়া যাচ্ছে না। বলে কেন, স্যার তো আমাকে বলেছিল যে গুয়াহাটি চলে গেছে। বলছে না গুয়াহাটি তো যায়নি, এখানেই ধরা পড়ে গেলে যে উনি মিথ্যা কথা বলছে। স্টাফরাও অবাক। তারপর এরকম বলতে বলতে বলছি তাহলে কি হবে। তারপর না ওই একজন স্টাফের বাবার সঙ্গে কথা হয়েছিল যে উনি মানে এটা না অনেকগুলি জায়গা থেকে কিন্তু তথ্য সংগ্রহ করছি, তাই একটু না আমার মনে হচ্ছে কি আহ তথ্যের মধ্যে একটু মানে একজন এক কথা বলছে আরেকজন এক কথা বলছে। তো একজনের স্টাফের বাবাকে বলেছিল উনি নাকি মাটি কিনবেন আশ্রম বানানোর জন্য। হ্যাঁ, তো এরকম দেখার পর বলছে কাউকে বলবেন না, অনেক টাকা নিয়ে ঘুরছি তো, কাউকে বলবেন না আমি যে আশ্রমের জন্য মাটি খুঁজছি। তো তখন উনি বলছেন যে তারপর আমরা শিলিগুড়ি চলে যাব, শিলিগুড়ি পার্টিকুলার এখন একটা হোটেলের নাম সেবাই হোটেলের কথা বলছেন, ওখানে থাকবো, তারপর ভাবছি যে ওখানে সেটেল ডাউন হয়ে যাবো, ওরকম করে বলছি। তারপর যাই হোক তখন এই তথ্যটা ওই স্টাফটা কিন্তু ওর ভাইকে দিল, এবং ভাই ধুবড়ির পুলিশ নিয়ে উনি কিন্তু ডাইরেক্ট শিলিগুড়িতে হানা দিলেন। এবং হ্যাঁ, সেবাই হোটেলের রুম নাম্বার 3-এ প্রায় 2-3 মাস ধরে এই উপেন রাজখোয়া থাকছেন। রূপেন রাজখোয়া ওদেরকে দেখে তো ভূত দেখার মতো চমকে উঠলেন। উনি নাকি কথাই বলতে পারছিলেন না, বাবা 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 করছিলেন। মানে ওনার মানে শ্যালকের না দেখে মনে হচ্ছে কি উনি মানে ধাতস্থ নয়, উনি মেন্টাল পেশেন্টের মতো বিহেভ করছেন। হ্যাঁ, তারপর বলছে যে আমার দিদি কোথায়। বলছে দিদি তো দিল্লি। বলছে দিল্লি তো কথা বলাও দিল্লির মানুষের সাথে, তো দিল্লিতে তো কেউ থাকেই না, কোত্থেকে কথা বলাবে। হ্যাঁ, তো এরকম করে করে না ধরা তো পড়ে গেছে। তারপর না উনি লিখে কি লিখছেন জানো তো, যে ওনার স্ত্রী নাকি পিছলে খেয়ে পড়ে মানে আছাড় খেয়ে পড়ে মারা গেছে। হ্যাঁ, মারা মারা গেছে, এবং মারা এই জিনিসটা বড় মেয়ে সহ্য করতে পারেনি বলে ও ঘুমের ওষুধ খেয়ে নিজের প্রাণটা নিজে নিয়ে নেয়। ঠিক আছে, এবং এই কথা কি করে ছোট মেয়েদেরকে বলবে, তাই তাড়াহুড়া করে 2 ছোট মেয়েকে ডাকিয়েছে। ওদেরকে যখন বলেছে, ওরা নাকি দুজনেই গিয়ে ব্রহ্মপুত্রেতে ঝাঁপ দিয়ে মারা গেছে। এটা তো বিশ্বাসযোগ্য একদমই না। যখন পুরোপুরি ওকে পুরো চেপে ধরলো, ওনাকে অ্যারেস্ট করা হলো, হ্যাঁ, তারপর গুয়াহাটি কোর্টে নিয়ে আসা হলো, তখন মানে উনি মানে এমন বিহেভ করছিলেন যে উনি সত্যি মেন্টাল পেশেন্ট, কিন্তু যখন চেক আপ করা হলো কোনো মেন্টাল পেশেন্ট না, উনি পুরোপুরি নর্মালি আছেন। যা সব প্ল্যান করেছেন উনি একদম পুরো সুস্থ মস্তিষ্কেই করেছেন। ঠিক আছে, তো যখন মানে পুরো চাপ দেওয়া হলো তখন বের হলো যে উনি ওই যে গর্তগুলি মানে এটা প্রি প্ল্যান মার্ডার ছিল, উনি অনেক দিন ধরে প্ল্যানিং করছিলেন, তাই গর্ত করা, তাই এভরিথিং। এবং ওই স্টাফটার কথাও বললেন, স্টাফটা তারপর মুখ খুললো ওইখানে ওইখানে ওদেরকে মানে প্রথম গর্তে মা এবং বড় মেয়েকে পুঁতেছিল, দ্বিতীয় গর্তে 2 মেয়েকে পুঁতেছিল। এবং ওদের যে কত 5 জোড়া না 6 জোড়া এক্সট্রা স্যান্ডেল তো থাকে, ওইটা কোথায় পুঁতেছিল ওটাও বলেছে। এবং খুঁড়াখুড়ি করে সত্যি সত্যি যেন 4টা স্কেলিটন পায় ওখান থেকে। তো মানে কত বড় মিথ্যে কথা বলেছে। মানে ওই স্টাফটাও হেল্প করেছিল যতদূর আমি শুনেছি আর কি, এবং আমি পড়েছি। হ্যাঁ, তো স্টাফটাও হেল্প করেছিল। তারপর না এইটা যখন ওনাকে মানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তারপর উনি হাইকোর্টে চ্যালেঞ্জ জানান, হাইকোর্টেও সেম রেখেছে। সুপ্রিম কোর্টেও যখন চ্যালেঞ্জ জানায় তখন সুপ্রিম কোর্টও কিন্তু এই দ্বন্দ্বটাকেই এরকম রেখেছে, কারণ একজন জাজ হয়ে এইরকম কাজ তো কেউ মানে ভাবতেও পারিনি। আর উনার মেন্টালিটি কোন লেভেলের ভাবো, সাইকোলজিক্যালি মানে উনি যে এতদিন ধরে যে এইগুলি করে আসছেন, মানে এই যে একটা সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে গেছিল নাকি। অ্যাকচুয়ালি না উনি এই কথাটা আউটই করেননি, কেন উনি একটা হাসতা খেলতা ফ্যামিলিকে নিজের হাতে নিজে শেষ করলেন। জোরহাটের তোমার 14 ফেব্রুয়ারিতে মানে এই মোকদ্দমা চালার 2-3 বছর পরে 14 ফেব্রুয়ারি জোরহাট আদালতে মানে জোরহাট জেলে নাকি ওনার প্রাণদণ্ড যে দিয়েছিল সেটা কিন্তু মানে ফুলফিল হয় আর কি। আমি অনেক কিছু তো এখানে বলতে পারি না, না বুঝতেই পারছো। তো যাই হোক, তো সত্যি কথা বলতে গেলে কেন মেরেছিল, কেন কি হয়েছিল এটা কিন্তু ওনার সঙ্গেই চলে গেছে। কিন্তু কানা ঘুষায় তো অনেক কথাই হয়, তাই না? কানা ঘোষার কথা বলি, কত কিছু মানে পরে যে এই যে অসম বাণীর যে যারা মানে এই পুরো উনারা কিন্তু অনেক মানে আস্তে আস্তে না তথ্যগুলিকে প্রকাশ করেছেন। আহ অনেকে অনেক কথা বলেছে, অনেক মানুষ। কেউ কেউ বলেছে বাবার ডিএনএ এর সঙ্গে
তিন মেয়ের ডিএনএ ম্যাচেজ হচ্ছিল না। তার মানে বাবা নাকি সক্ষমই ছিলেন না বাচ্চা ধারণ করার জন্য। কেউ কেউ বলে ওনার ওয়াইফ নাকি অনেকজনের সঙ্গে ওনার অ্যাফেয়ার ছিল। এটা মানে বলে না নানামুনি নানা মত, এসব জাস্ট কানা ঘুষে। কারণ কি দেখো, আসল কারণটা তো ওনার সঙ্গেই চলে গেছে। তাহলে এত বড় হয়ে গেছে মেয়েরা, ওয়েল এস্টাবলিশ, সবাই এত ভালো কলেজে পড়ছে, কেন মারবে? আরেকজন বলে যে এই যে এমএ যে কমপ্লিট করেছিল, মেয়েটার নাকি বিয়েও ঠিক হয়ে গেছিল, বাট মেয়েটার নাকি একাধিক ছেলের সঙ্গে অ্যাফেয়ার ছিল, এটাও সাইকোলজিক্যালি কোথাও না কোথাও ওনাকে প্রবলেম করছিল। তো অনেকে অনেক কথা বলেছে, এবং ডেফিনেটলি কিছু একটা তো ছিল, না হলে এত বড় ডিসিশন একটা মানুষ কি করে নেয়, বা সাইকোলজিক্যালি কি প্রবলেম হয়েছিল, সেটা আজও অজানা রয়ে গেল। কারণ ওনার সঙ্গে সেই রহস্যটাও কিন্তু চলে গেছে। কিন্তু এত বড় কাণ্ড হওয়ার পর বুঝতেই পারছো ওই বাংলোটা তো এত নেগেটিভিটি, মানে ওনাদেরকে নাকি কুড়োল দিয়ে হত্যা করা হয়েছিল। তো কতটা মানে কি বলবো, নেগেটিভিটি কতটা, মানে হিংসাত্মক ঘটনা ছিল, ওইটারই ছাপ রয়ে গেছে ওই জায়গায়। যেটা ভাস্কর আমাকে পাঠিয়েছে, ফটোও পাঠিয়েছে। অ্যান্ড কি বলবো, আমার না মানে এটা সত্যি খুব চাঞ্চল্যকর ঘটনা। আমার বাবু তখন খুবই ছোট ছিল, বাট আমার বাবুও কিন্তু হ্যাঁ শুনেছিলাম এরকম এরকম হয়েছিল, যদিও ডিটেলে জানতো না। তখন বাবুর বয়সই কত ছিল, 13-14 বছর। তো এখন যেমন মানে সোশ্যাল মিডিয়া খুললে পুরো ডিসক্রাইব করা তোমরা পেয়ে যাও, তখন তো এরকম পাওয়া যেত না। তো যাই হোক, এটাই তাই এক্সট্রা করে এপিসোড নিয়ে আসলাম তোমাদের জন্য। কেমন লাগলো জানাতে ভুলো না। তো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন ভাস্কর। এরকম ইনফরমেশন যারা যারা জানো তারা আমার সঙ্গে শেয়ার করতে পারো, আমি এরকম এক্সট্রা ডেতে নিয়ে আসবো। এবং 1001 গল্পের জন্য কিন্তু তোমরা পাঠাতে পারো, আমি ওখানেও শেয়ার করবো। ওটাকেও সাবস্ক্রাইব করতে ভুলো না। সপ্তাহে 3 দিন কিন্তু কথায় গল্পে, সপ্তাহে 3 দিন মানে মঙ্গল এবং শুক্রবার দুপুর 3টায়, এবং শনিবার কিন্তু আমি আসি লাইভে। তো ইনফরমেশনটা কেমন লাগলো জানাতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং এবং কে কোথা থেকে দেখছো জানাতে ভুলো না। আজকে এপিসোডটা বন্ধুগণ আমি এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।